বলশেভিক হিংস্রতা ও সন্ত্রাসের গল্পগুলি ছিল আরও গুরুতর। যেমন গুজব ছড়ালো এবং ছাপা হলো যে লাল রক্ষীরা শীতপ্রাসাদ শুধু লুট করে ফাঁকি করেনি, ইউঙ্কারদের নিরস্ত্র করে খুন করেছে, জন কয়েক মন্ত্রীকে বিনা বাক্যে হত্যা করেছে, আর নারী সৈন্য যারা ছিল তাদের অধিকাংশই ধর্ষিতা হয়েছে। যন্ত্রণা সইতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে। পৌরসভার গোটা জনতা গোগ্রাসে এইসব কাহিনী গিলছিল। ততোধিক শোচনীয় ব্যাপার, প্রায় খবর বেরুতো নামের তালিকা দিয়ে, এবং শিক্ষার্থী, অফিসার আর নারী সৈন্যদের মা বাবারা ভয়ঙ্কর এইসব খবর পড়ে সন্ধ্যার দিকে পৌরসভায় আতঙ্কিত নাগরিকদের ভিড় জমিয়ে তুলত। এমনি একটা ঘটনা বলি। বহু কাগজে বেরুলো যে প্রিন্স তুমানভের মৃতদেহ ময়কা খাল থেকে তুলে আনা হয়েছে। কয়েক ঘন্টা বাদে প্রিন্সের পরিবার থেকে প্রতিবাদ করে বলা হলো প্রিন্স গ্রেপ্তার হয়ে আছেন। সুতরাং সংবাদপত্র অবিলম্বেই মৃত ব্যক্তিকে জেনারেল দেনিসভ বলে শনাক্ত করল। জেনারেল দেনিসভ দেখা গেল জীবন্ত, এবং আমরা তদন্ত করে কোথাও কোনো মৃতদেহ দর্শনের চিহ্ন খুঁজে পেলাম না। পৌরসভা ভবন যখন ছেড়ে যাচ্ছি, দেখি দুজন বয় স্কাউট দরজার সামনে নেভস্কি সড়ক জুড়ে জমায়েত বিরাট এক ভিড়ের মধ্যে প্রচারপত্র বিলি করছে। ভিড়ের সবটাই প্রায় ব্যবসায়ী, দোকানদার, অফিস কর্মচারী, কেরানিতে ভরা। একটি প্রচারপত্রে লেখা আছে, পৌরসভা থেকে দিনের ঘটনাবলীর কথা বিবেচনা করে পৌরসভা তার 8 নভেম্বরের বৈঠকে ব্যক্তিগত বাসভবনের অলঙ্ঘনীয়তা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। জোর করে ব্যক্তিগত গৃহে প্রবেশের প্রতিটি অপচেষ্টাকে দৃঢ় হস্তে প্রতিরোধ করা এবং নাগরিকদের আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহারেও বিরত না হবার জন্য সভা গৃহ কমিটিগুলি মারফত পেত্রোগ্রাদ শহরের জনগণকে আহ্বান জানাচ্ছে। একটু এগিয়ে লিতেইনির মোড়ে দেখলাম 5-6 জন লালরক্ষী আর জন 2 নাবিক একটি খবরের কাগজওয়ালাকে ঘেরাও করেছে। দাবি করছে মেনশেভিকদের রাবোচায়া গাজেতার অর্থাৎ শ্রমিক পত্রের কপিগুলো তাদের দিয়ে দিতে হবে। সৈনিকদের একজন গিয়ে কাগজগুলো সব কেড়ে নিতেই কাগজওয়ালা রেগে কিল মেরে চিৎকার করতে লাগলো। কদর্য একটা ভিড়ও জুটে গেল। টহলদারদের গালাগালি দিতে লাগলো তারা। বেঁটে খাটো একটা মজুর নাছোড়বান্দার মতো কাগজওয়ালা ও সবাইকে কেবলই বোঝাবার চেষ্টা করছে, আরে এই কাগজটা যে কেরেন্সকির ঘোষণা ছেপেছে, আরে বলছে আমরা নাকি রুশি লোকেদের খুন করেছি, রক্তপাত শুরু হয়ে যাবে যে। বলতে পারতাম স্মোলনি যেন আগের চেয়েও উত্তেজিত, যদি অবশ্য সেটা হওয়া সম্ভব হতো। অন্ধকার দরদালানে সেই একই রকম ধাবিত মানুষ, রাইফেল কাঁধে মজুর দল, সহচর অনুচরে পরিবৃত নেতারা মোটা মোটা পোর্টফোলিও নিয়ে দ্রুত এগুতে এগুতেই বোঝাচ্ছেন, তর্ক করছেন, হুকুম দিচ্ছেন। মানুষ যেন সত্য সত্যই মনুষ্যাতীত হয়ে উঠেছে। নিদ্রাহীনতা ও পরিশ্রমের জীবন্ত সব প্রতিমূর্তি। দাড়ি না কামানো নোংরা পোশাকের লোক, চোখ জ্বলছে। উল্লাসের ইঞ্জিনে চেপে পূর্ণ বেগে ছুটে চলেছে তাদের স্থির নিবদ্ধ লক্ষ্যের দিকে। কত যে করবার আছে এখনো, কত কত। সরকার হাতে তুলে নিতে হবে, সুব্যবস্থা করতে হবে নগরের, বিশ্বস্ত রাখতে হবে গ্যারিসনকে, লড়তে হবে পৌরসভা আর ত্রাণ কমিটির সঙ্গে, ঠেকিয়ে রাখতে হবে জার্মানদের। কেরেন্সকির সঙ্গে লড়াই বাকি, কি ঘটছে তা জানাতে হবে মফস্বলে, প্রচার চালাতে হবে আর্খাঙ্গেলস্ক থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত। সরকারি ও পৌরসভা কর্মচারীরা হুকুম মানছে না কমিশনারদের, ডাক্তার কাজ করছে না, ট্রেনের আবেদন সরাসরি উপেক্ষা করছে রেলওয়ে। কেরেন্সকি আসছে, গ্যারিসনে পুরো ভরসা রাখা কঠিন, ওঁত পেতে আছে কসাকরা। শুধু সংগঠিত বুর্জুয়ারাই নয়, অন্যান্য সমাজতান্ত্রিক পার্টিরাও তাদের বিরুদ্ধে। শুধু বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি, কিছু আন্তর্জাতিকতাবাদী মেনশেভিক এবং আন্তর্জাতিকতাবাদী সোশ্যাল ডেমোক্র্যাট ছাড়া। তবে তারাও এখনো পুরো স্থির করে উঠতে পারেনি পক্ষ নেবে কি নেবে না। শ্রমিক ও সৈনিকেরা অবশ্যই তাদের পক্ষেই আছে, কৃষকরাও আছে অজানা সংখ্যায়। তবে যতই হোক,
তালিম পাওয়া শিক্ষিত মানুষ তো আর বলশেভিক দলে বেশি নেই। রিয়াজনভ উঠছিলেন সিঁড়ি দিয়ে, রহস্য করে আতঙ্কের সুরে বলছিলেন তিনি হলেন বাণিজ্য কমিশনার, অথচ বাণিজ্যের বিন্দুমাত্র জ্ঞান তাঁর নেই। ওপরতলায় কাফের এক কোণে একেবারে তন্ময় হয়ে নিজের মনে বসে আছে একটি লোক, মাথায় ছাগল চামড়ার টুপি, আর গায়ের পোশাকের যা অবস্থা তাতে বলতে যাচ্ছিলাম ওই পরেই ঘুমিয়েছেন। কিন্তু না, ঘুম তাঁর জোটেনি। গালে 3 দিনের বাসি দাড়ি, নোংরা একটা খামে কি লিখছেন আর মাঝে মাঝে পেন্সিল কামড়াচ্ছেন। ইনি হলেন মেনজিনস্কি, অর্থ দপ্তরের কমিশনার, যাঁর একমাত্র বিদ্যে এই যে কোনো এক ফরাসি ব্যাংকে একদা কেরানি ছিলেন। আর এই যে 4 জন সামরিক বিপ্লবী কমিটির আপিস থেকে ছুটে বেরুচ্ছেন হল দিয়ে, ছুটতে ছুটতেই কাগজের টুকরোয় কী সব লিখছেন। রাশিয়ার সব অঞ্চলে প্রেরিত 4 জন কমিশনার, খবর জানাবেন তারা, তর্ক করবেন, হয়তোবা লড়াই, হাতের কাছে যে যুক্তি যে হাতিয়ার পাবেন তাই দিয়ে। কথা ছিল কংগ্রেস বসবে বেলা 1টার সময়। বহু আগেই ভর্তি হয়ে উঠেছিল সভাকক্ষ, কিন্তু 7টা অবধি সভাপতি মণ্ডলীর কোনো লক্ষণ দেখা গেল না। বলশেভিক ও বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা তাদের নিজ নিজ ঘরে বৈঠক চালাচ্ছে। গোটা অপরাহ্ন ধরে লেনিন আর ত্রৎস্কি আপোষের বিরুদ্ধে লড়েছেন। বলশেভিকদের বড় একটা অংশই সমস্ত সমাজতন্ত্রীদের নিয়ে একটি সম্মিলিত সরকার গঠনের জন্য ছাড় দিতে রাজি ছিল। টিকে থাকতে পারবো না আমরা, তারা চেঁচায়, আমাদের বিরুদ্ধে শক্তি অনেক বেশি, উপযুক্ত লোক নেই আমাদের, বিচ্ছিন্ন হয়ে পড়বো আমরা, ধূলিসাৎ হয়ে যাবে সব। এই কথাই বলেন কামেনেভ, রিয়াজানভ এবং আরও অনেকেই। কিন্তু পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়ান লেনিন, পাশে ত্রৎস্কি। আমাদের কর্মসূচি গ্রহণ করলে আপোষপন্থীরা আসতে পারে, আমরা 1 ইঞ্চিও ছাড় দেব না। যে স্পর্ধা আমরা করেছি তা করার সাহস ও ইচ্ছা যদি এখানকার কোনো কমরেডের না থাকে, তবে অন্যান্য কাপুরুষ ও আপোষপন্থীদের সঙ্গে তাঁরা প্রস্থান করতে পারেন। শ্রমিক ও সৈনিকদের সমর্থন নিয়ে আমরা এগিয়েই যাব। 7:05 সময় বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের কাছ থেকে খবর এলো যে তারা সামরিক বিপ্লবী কমিটিতে থাকবে। দেখলেন তো, বললেন লেনিন, আমাদের পেছনে আসছে ওরা। কিছু পরে মহাকক্ষের প্রেস টেবিলে বসে আছি, একজন নৈরাজ্যবাদী বুর্জোয়া কাগজে লেখেন, প্রস্তাব করলেন গিয়ে দেখা যাক সভাপতি মণ্ডলীর কি হল। ইৎসেইকা দপ্তরে কেউ নেই, পেত্রোগ্রাদ সোভিয়েতের ব্যুরো শূন্য। বিরাট স্মলনিতে ঘর থেকে ঘরে ঢুঁড়ে বেড়ালাম, কংগ্রেসের পরিচালকদের কোথায় পাওয়া যাবে কেউ জানে না। যেতে যেতে সঙ্গীটি বলছিলেন তাঁর পুরনো বৈপ্লবিক ক্রিয়াকলাপের কথা, ফ্রান্সে তাঁর দীর্ঘ সুখকর নির্বাসনের কথা। আর বলশেভিকরা, বিশ্বস্ত সুরে তিনি জানালেন, তারা মামুলি, অসভ্য, অজ্ঞ সব লোক, শিল্পকলার কোনো বোধ নেই। রুশ বুদ্ধিজীবীদের সত্যিকারের একটি নমুনাই নেই। শেষ পর্যন্ত সামরিক বিপ্লবী কমিটির দপ্তর 17 নম্বর ঘরে আসা গেল। প্রচণ্ড যাওয়া আসার মাঝখানে দাঁড়িয়ে রইলাম আমরা। দরজা খুলে বেগে বেরোলো একটি গাঁট্টা গোঁট্টা থ্যাবড়া মুখ মানুষ। উর্দিতে কোনো পদব্যঞ্জক প্রতীক নেই, মনে হয় যেন হাসছে। তবে এক মুহূর্ত পরেই চোখে পড়বে হাসিটা চূড়ান্ত ক্লান্তির একটা স্থির মুখব্যাদন। ইনি ক্রিলেঙ্কো। আমার সঙ্গী, ছিমছাম পরিপাটি সুসভ্য মানুষ, ঈষৎ হর্ষধ্বনি করে এগিয়ে গেলেন। নিকোলাই ভাসিলিয়েভিচ, হাত বাড়িয়ে দিলেন তিনি। চিনতে পারছেন না কমরেড? একসঙ্গে জেলে ছিলাম আমরা। ক্রিলেঙ্কো চেষ্টা করে তার দৃষ্টি ও স্মৃতি নিবদ্ধ করলেন। আরে হ্যাঁ হ্যাঁ, একান্ত বন্ধুর মতো লোকটার আপাদমস্তকে চোখ বলিয়ে বললেন ক্রিলেঙ্কো, আরে আপনি তো, নমস্কার নমস্কার। চুম্বন বিনিময় হলো। কি করছেন এখানে? হাত দুলিয়ে দেখালেন তিনি। এই দেখছি আর কি, বেশ সফল হয়েছেন মনে হচ্ছে। হ্যাঁ, কেমন খানিকটা একরোখার মতো জবাব দিলেন ক্রিলেঙ্কো। প্রলেতারীয় বিপ্লব মানে খুবই সফল। হাসলেন। তবে বোধহয় জেলেই আবার দেখা হবে আমাদের। ফের যখন করিডোরে এলাম, সঙ্গী তখন আমায় জ্ঞান দিতে শুরু করেছেন। কি জানেন, আমি হলাম ক্রপৎকিনের শিষ্য। আমাদের চোখে এই বিপ্লব একান্তই ব্যর্থ।
জনগণের দেশপ্রেম জাগাতে পারেনি এটা। অবশ্যই তাতে শুধু এটাই প্রমাণ হয় যে লোকে এখনো বিপ্লবের জন্য তৈরি নয়। ঠিক 8:40 করতালি তরঙ্গের বজ্র নির্ঘোষে সভাপতিমণ্ডলীর আগমন ঘোষিত হল। লেনিন, লেনিন, মহামতি লেনিন আছেন তার মধ্যে। বেঁটে গাঁটটা গোঁটটা চেহারা, মস্ত এক টেকো মাথা কাঁধের উপর শক্ত করে বসানো, ছোট ছোট চোখ, বোঁচাটে নাক, চওড়া উদার মুখ, ভারী চিবুক। মুখটা তখনও কামানো, কিন্তু ইতিমধ্যেই তার অতীত ও ভবিষ্যতের সেই সুপরিচিত দাড়ি খোঁচা খোঁচা গজিয়ে উঠেছে। পরনে জীর্ণ পোশাক, ট্রাউজার বেমানান লম্বা। জনতার প্রিয়পাত্র হবার দিক থেকে একেবারেই দাগ কাটার মতো চেহারা নয়, অথচ যে শ্রদ্ধা ও ভালোবাসা তিনি পেয়ে গেছেন তা বোধহয় ইতিহাসের খুব কম নায়কের ভাগ্যেই জুটেছে। অদ্ভুত এক জননেতা, যিনি নেতৃত্ব করছেন একান্তই তাঁর মেধার জোরে। অরঙিন, অরসিক, অটল, অনাসক্ত, এমনকি চমকপ্রদ কোনো পাগলামিও যাঁর কিছু নেই, কিন্তু আছে গভীরতম ভাবনাকে সহজে ব্যাখ্যা করার ক্ষমতা, নির্দিষ্ট পরিস্থিতির নিখুঁত বিশ্লেষণের শক্তি এবং বিচক্ষণতার সঙ্গে মেশানো মেধাশক্তির মহত্তম স্পর্ধা। সামরিক বিপ্লবী কমিটির ক্রিয়াকলাপের রিপোর্ট পাঠ করছিলেন কামেনেভ। ফৌজে মৃত্যুদণ্ড বিলুপ্ত, প্রচারের অবাধ অধিকার প্রতিষ্ঠিত, রাজনৈতিক অপরাধে ধৃত অফিসার ও সৈন্যরা মুক্ত, কেরেন্সকিকে গ্রেপ্তারের আদেশ, ব্যক্তিগত গুদামের মজুত খাদ্য বাজেয়াপ্তির হুকুম, প্রচণ্ড করতালি। ফের বুন্দের প্রতিনিধি। বলশেভিকদের আপোষহীন মনোভাবে বিপ্লব ধ্বংস পাবে, তাই কংগ্রেসে আসন নিতে বুন্দ প্রতিনিধিরা অস্বীকার করতে বাধ্য। প্রেক্ষাগৃহে ধ্বনি উঠল, আরে আমাদের তো ধারণা ছিল গত রাতেই আপনারা বেরিয়ে গেছেন, আরে কতবার করে সভা ত্যাগ করবেন। এরপর আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকদের প্রতিনিধি। চিৎকার উঠল, সে কি আপনারা এখনো আছেন? বক্তা বোঝালেন যে কংগ্রেস ত্যাগ করে গেছে আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকদের একটি অংশ মাত্র, বাকিরা থাকছে। আমরা মনে করি সোভিয়েতের কাছে ক্ষমতা হস্তান্তর বিপ্লবের পক্ষে বিপজ্জনক, এমনকি বোধ হয় মারাত্মক। বাধা পেলেন, কিন্তু বলে চললেন, কিন্তু আমরা মনে করি আমাদের কর্তব্য কংগ্রেসে থেকে এখানে হস্তান্তরের বিরুদ্ধে ভোট দেওয়া। অন্যান্য বক্তারা উঠলেন মনে হলো কোনো পর্যায়ক্রমের বালাই না রেখে। দানেৎস কয়লা অঞ্চলের শ্রমিকদের একজন প্রতিনিধি কালো দিনের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বনের জন্য কংগ্রেসকে ডাক দিলেন। রাজধানীতে কয়লা ও খাদ্য সরবরাহ কালে দিন ছিন্ন করে দিতে পারে। ফ্রন্ট থেকে সদ্যাগত কিছু সৈনিক তাদের রেজিমেন্টের সোৎসাহ অভিনন্দন জানান। এবার লেনিন ভাষণ স্ট্যান্ডের ধারটা চেপে দাঁড়িয়ে রইলেন অপেক্ষা করে। মিটমিটে ছোট ছোট চোখে চেয়ে দেখতে লাগলেন জনতাকে। বোঝা যায় খেয়াল নেই করতালির ধ্বনির দিকে, যা চলল কয়েক মিনিট, দীর্ঘ তরঙ্গিত জয়ধ্বনি। সেটা থামলে নিতান্ত সাদামাটা সুরে তিনি বললেন, এবার সমাজতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে আমাদের নামতে হবে। পুনরায় সেই জলদ গম্ভীর মানব গর্জন। প্রথম কথা হলো শান্তি অর্জনের জন্য বাস্তব ব্যবস্থা গ্রহণ। যুদ্ধমান সমস্ত জাতির কাছে আমরা শান্তির প্রস্তাব দেব সোভিয়েতের শর্তে। কোনো রাজ্যগ্রাস নয়, যুদ্ধ ক্ষতিপূরণ নয়, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণাধিকার। সেই সঙ্গে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা গুপ্ত চুক্তিগুলি প্রকাশ ও নাকচ করব। যুদ্ধ শান্তির প্রশ্ন এত পরিষ্কার যে আমার ধারণা কোনো ভূমিকা ছাড়াই আমি সমস্ত যুদ্ধমান দেশের জনগণের প্রতি ঘোষণার একটা খসড়া পড়ে শোনাতে পারি। কথা বলার সময় তার প্রশস্ত মুখটা অনেকখানি খুলে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন হাসছেন। কণ্ঠস্বর ভাঙা ভাঙা, তবে অপ্রীতিকর নয়। মনে হয় যেন বছরের পর বছর বক্তৃতা দিয়ে দিয়ে অমনি হয়ে উঠেছে। এক টানা বইই চলল সে স্বর, যেন অবিশ্রান্তই ধ্বনিত হতে পারে। জোর দেবার সময় মাঝে মাঝে একটু ঝুঁকছিলেন। কোনো অঙ্গভঙ্গি নেই। সামনে তাঁর হাজার হাজার সহজ মুখ একাগ্র অনুরাগে উদ্গ্রীব। সমস্ত যুদ্ধমান জাতীয় সরকারের নিকট ঘোষণা,
6 ও 7 নভেম্বরের বিপ্লব সৃষ্ট এবং শ্রমিক সৈনিক কৃষক প্রতিনিধি সোভিয়েতগুলির উপর দণ্ডায়মান শ্রমিক কৃষকের সরকার অবিলম্বে একটি ন্যায্য গণতান্ত্রিক শান্তির জন্য আলাপ আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছে যুদ্ধমান সমস্ত জাতি ও তাদের সরকারগুলির কাছে। সমস্ত যুদ্ধমান দেশের শ্রমিক ও মেহনতি শ্রেণীগুলি যুদ্ধের ফলে অবসন্ন, পীড়িত ও নির্যাতিত। তাদের বিপুল সংখ্যাগুরুই যে ন্যায্য অথবা গণতান্ত্রিক শান্তির প্রত্যাশী, যার রাজতন্ত্রের উচ্ছেদের পর থেকেই রুশ শ্রমিক ও কৃষকেরা যে শান্তির জন্য সুনির্দিষ্ট আকারে একরোখা দাবি করে এসেছে, সে শান্তি বলতে সরকার বোঝে পররাজ্য গ্রাসহীন, অর্থাৎ পরভূমি দখল না করে, অপর জাতিকে জোর করে অন্তর্ভুক্ত না করে ও ক্ষতিপূরণহীন অবিলম্ব শান্তি। অবিলম্বে নিষ্পন্ন করার জন্য রাশিয়ার সরকার সমস্ত যুদ্ধমান জাতির কাছে এই ধরনের শান্তির প্রস্তাব দিচ্ছে এবং সমস্ত দেশ ও সমস্ত জাতির জনপ্রতিনিধিদের ক্ষমতাপ্রাপ্ত সভা থেকে সে শান্তির সমস্ত শর্তাদি চূড়ান্ত অনুমোদিত না হওয়া পর্যন্ত অবিলম্বে বিন্দুমাত্র টালবাহানা না করে সর্বপ্রকার সুদৃঢ় ব্যবস্থা অবলম্বনের জন্য সরকার যে তৈরি তা ঘোষণা করছে। সাধারণভাবে গণতন্ত্র ও বিশেষভাবে মেহনতি শ্রেণীগুলির অধিকার বোধ অনুসারে সরকার মনে করে কোনো একটি ক্ষুদ্র বা দুর্বল জাতির যথাযথ পরিষ্কার ও স্বেচ্ছা প্রকাশিত সম্মতি ও অভিপ্রায় বিনা একটা বৃহৎ বা শক্তিশালী রাষ্ট্রের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হলে এমন প্রতিটি অন্তর্ভুক্তি হল পররাজ্য গ্রাস বা পরভূমি দখল। তা সে বলপূর্বক অন্তর্ভুক্তি যে সময়ই ঘটে থাক না কেন, এবং সবলে গ্রাস করা বা উক্ত রাষ্ট্রের সীমানার মধ্যে বলপূর্বক ধরে রাখা জাতিটি যত বিকশিত বা যত পশ্চাৎপদী হোক না কেন, এবং পরিশেষে সে জাতিটি ইউরোপের অধিবাসী হোক বা সাগর পাড়ের সুদূর কোনো দেশেরই হোক না কেন, যদি কোনো জাতিকে একটা নির্দিষ্ট রাষ্ট্রের সীমানার মধ্যে জোর করে ধরে রাখা হয়, যদি তার প্রকাশিত অভিপ্রায় সত্ত্বেও সে অভিপ্রায় সংবাদপত্রে, জনসভায়, পার্টি সিদ্ধান্তে অথবা জাতীয় নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ ও অভ্যুত্থানে যেভাবেই প্রকাশ পাক না কেন, অন্তর্ভুক্তকারী বা সাধারণভাবে অধিকতর শক্তিশালী দেশটির সৈন্যবাহিনীর পরিপূর্ণ অপসারণের পর এবং এতটুকু বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীন ভোট মারফত নিজ রাষ্ট্ররূপ নির্ধারণের অধিকার যদি সে জাতিকে না দেওয়া হয়, তবে এরূপ অন্তর্ভুক্তি হল পররাজ্য গ্রাস, অর্থাৎ জবরদখল ও বলপ্রয়োগ। শক্তিশালী ও ধনী জাতিগুলির মধ্যে বেজিত দুর্বল জাতিগুলিকে কিভাবে বন্টন করা হবে তাই নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়াকে সরকার মানবতার বিরুদ্ধে বৃহত্তম অপরাধ বলে মনে করে এবং এ যুদ্ধ বন্ধ করার জন্য বিনা ব্যতিক্রমে সকল জাতির কাছেই সমান ন্যায্য পূর্বোক্ত শর্তে অবিলম্বে সন্ধি চুক্তিতে স্বাক্ষর করার জন্য আনুষ্ঠানিকভাবে তার দৃঢ় সংকল্প ঘোষণা করছে। সঙ্গে সঙ্গে সরকার ঘোষণা করছে যে শান্তির পূর্বোক্ত শর্তগুলিকেই সরকার চরমপত্ররূপে গণ্য করছে না, অর্থাৎ শান্তির অন্য কোনো শর্ত বিবেচনা করতে সরকার প্রস্তুত, কিন্তু তার দাবি এই যে যুদ্ধবান যে কোনো দেশের কাছ থেকেই সে প্রস্তাব আসুক শুধু যথাসম্ভব সত্বর, এবং শর্তগুলি হওয়া চাই একান্ত পরিষ্কার, গোপনতা ও দর্থকতা থেকে পরিপূর্ণ মুক্ত। গোপন কূটনীতির অবসান করছে সরকার এবং তাদের দিক থেকে রীতিমতো খোলাখুলি সমগ্র জনগণের চোখের সম্মুখে সমস্ত আলাপ আলোচনা চালাবার দৃঢ় সংকল্প ঘোষণা করছে। 1917 সালের মার্চ থেকে 7 নভেম্বর পর্যন্ত জমিদার ও পুঁজিপতিদের সরকার যে সমস্ত গোপন চুক্তি অনুমোদন বা সম্পাদন করেছিল, সরকার অবিলম্বে তা পুরোপুরি প্রকাশ করতে শুরু করবে। যেহেতু রুশ জমিদার ও পুঁজিপতিদের জন্য সুযোগ সুবিধা অর্জন এবং বড় রুশিগণ কর্তৃক গ্রাস করা রাজ্যের সংরক্ষণ বা সম্প্রসারণ এইসব গোপন চুক্তির লক্ষ্য, অধিকাংশ ক্ষেত্রেই অবস্থা তাই। সেই হেতু এসব গোপন চুক্তির সমস্ত ধারা বিনা আলোচনায় ও অবিলম্বে নাকচ হয়ে গেল বলে সরকার ঘোষণা করছে। সমস্ত দেশের সরকার ও জনগণকে অবিলম্বে শান্তির জন্য প্রকাশ্য আলাপ আলোচনা শুরু করতে আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে সরকার তার নিজের দিক থেকে যেমন টেলিগ্রাফে, ডাক মাধ্যমে, তেমনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে অথবা এরূপ প্রতিনিধিদের সম্মেলনে আলাপ আলোচনার মাধ্যমে উভয়ভাবেই এইসব আলোচনা চালাতে প্রস্তুত।
এরূপ আলাপ আলোচনা সুগম করার জন্য নিরপেক্ষ দেশগুলিতে সরকার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করছে। অবিলম্বে যুদ্ধবিরতির জন্য সরকার যুদ্ধমান সমস্ত দেশের সরকার ও জনগণকে আহ্বান করছে ও সেই সঙ্গে অবশ্যই অন্যূন 3 মাসের মধ্যে যুদ্ধবিরতি সুপারিশ করছে, অর্থাৎ এমন একটা সময়ের জন্য যাতে যুদ্ধে যারা জড়িত হয়েছে বা অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে বিনা ব্যতিক্রমে এমন সমস্ত জাতিসত্তা ও সমস্ত প্রতিনিধিদের প্রয়োজনীয় আলোচনা অনুষ্ঠানই শুধু নয়, শান্তির আলাপ আলোচনার পরিসমাপ্তি তথা শান্তির শর্তাদির চূড়ান্ত অনুমোদনের জন্য সমস্ত দেশের জনপ্রতিনিধিদের ক্ষমতাপ্রাপ্ত সভা আহ্বানও পুরোপুরি সম্ভব হয়। সমস্ত যুদ্ধমান দেশের সরকার ও জনগণের উদ্দেশ্যে এই শান্তি প্রস্তাব প্রচারের সঙ্গে সঙ্গে রাশিয়ার শ্রমিক, কৃষক, সাময়িক সরকার, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি মনুষ্য জাতির মধ্যে 3টি সবচেয়ে অগ্রণী জাতির ও বর্তমান যুদ্ধের শরিকদের মধ্যে বৃহত্তম এই 3টি রাষ্ট্রের সচেতন শ্রমিকদের কাছে আবেদন করছে। প্রগতি ও সমাজতন্ত্রের জন্য এই 3টি দেশের শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাদের কাছ থেকেই এসেছে ইংল্যান্ডের চার্টিস্ট আন্দোলনের মহৎ দৃষ্টান্ত, ফরাসি প্রলেতারিয়েত কর্তৃক বিশ্ব ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন কয়েকটি বিপ্লবের অনুষ্ঠান এবং পরিশেষে জার্মানিতে সমাজতন্ত্রী বিরোধী আইনের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রাম এবং সারা দুনিয়ার মেহনতিদের জন্য আদর্শস্বরূপ জার্মানির প্রলেতারিয়েতের দুর্দান্ত সংগঠনগুলি তৈরির সুদীর্ঘ অদম্য কাজের একটি দৃষ্টান্ত। ঐতিহাসিক সৃজন কর্মের এই সমস্ত দৃষ্টান্ত থেকে এই প্রতিশ্রুতি পাওয়া যায় যে যুদ্ধের বিভীষিকা ও তজ্জনিত ফলাফল থেকে মনুষ্য জাতিকে রক্ষার যে কর্তব্য তাদের সামনে উল্লিখিত দেশের শ্রমিকেরা তা বুঝতে পারবে এবং একটি সর্বমুখী দৃঢ়চিত্ত ও অতি সক্রিয় ক্রিয়াকলাপ দ্বারা শান্তির আদর্শ ও সেই সঙ্গে সর্বপ্রকার দাসত্ব ও সর্বপ্রকার শোষণ থেকে মেহনতি ও শোষিত জনগণের মুক্তির আদর্শকে সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে এই শ্রমিকেরা আমাদের সাহায্য করবে। করতালির গুরুগর্জন থেমে এলে লেনিন আবার বললেন, এই ঘোষণা অনুমোদনের জন্য আমরা কংগ্রেসকে অনুরোধ করছি। আমরা সরকার এবং জনগণ উভয়েরই কাছে আবেদন জানাচ্ছি, কেননা যুদ্ধমান দেশের কেবলমাত্র জনগণের কাছে আবেদনে শান্তি সম্পাদন বিলম্বিত হতে পারে। যুদ্ধবিরতির সময় শান্তির যেসব শর্ত স্থির হবে তা অনুমোদিত হবে সংবিধান সভায়। যুদ্ধবিরতির সময়টা যে 3 মাস ধার্য করেছি তাতে আমরা এই রক্তক্ষয়ী ধ্বংসের পর জনগণকে যথাসম্ভব বেশি অবকাশ দিতে চাই, সেই সঙ্গে তাদের প্রতিনিধি নির্বাচনের মতো যথেষ্ট সময়ও দিতে চাই। শান্তির এ প্রস্তাব কোনো কোনো সাম্রাজ্যবাদী সরকারের পক্ষ থেকে বাধা পাবে, সে বিষয়ে আমরা নিজেদের প্রতারিত করতে চাই না, কিন্তু আমাদের আশা আছে যে বিপ্লব শীঘ্রই সমস্ত যুদ্ধমান দেশে দেখা দেবে। সেই জন্যই আমরা বিশেষ করে ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির শ্রমিকদের কাছে আবেদন জানাচ্ছি। তিনি শেষ করলেন এই বলে, 6 ও 7 নভেম্বরের বিপ্লবে শুরু হয়েছে সমাজ বিপ্লবের যুগ। শান্তি ও সমাজতন্ত্রের নামে শ্রমিক আন্দোলন জয়লাভ করবে ও সাধন করবে তার ভবিতব্য। প্রশান্ত ও পরাক্রান্ত কি যেন একটা ছিল বক্তৃতায়, যা মানুষের আত্মাকে আলোড়িত করে তোলে। লেনিনের কথায় যে লোকে কেন বিশ্বাস করে সেটা বুঝতে পারলাম। জনতার ভোটে দ্রুত সিদ্ধান্ত হলো যে প্রস্তাবের ওপর শুধু রাজনৈতিক উপদলের প্রতিনিধিরাই বক্তৃতা দেবেন 15 মিনিট করে। প্রথম উঠলেন বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের পক্ষ থেকে কারেলিন। ঘোষণার খসড়ায় কোনো সংশোধন যোগ করার সুযোগ আমাদের উপদলের হয়নি। এটি বলশেবিকদের নিজস্ব দলিল, কিন্তু এর মূল কথাটা আমরা মানি বলে এর পক্ষে আমরা ভোট দেব। আন্তর্জাতিকতাবাদী সোশ্যাল ডেমোক্র্যাটদের পক্ষ থেকে উঠলেন ক্রামারভ। ঢেঙা, ঘাড়কুঁজো, হ্রস্বদৃষ্টি, বিরোধী দলের বিদূষক হিসেবে কুখ্যাতি অর্জন যাঁর বিধিলিপি। বললেন, শুধু সমস্ত সমাজতান্ত্রিক পার্টি নিয়ে গড়া কোনো সরকারই এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার অধিকারী। যদি কোনো সমাজতান্ত্রিক কোয়ালিশন হয় তাহলে তাদের উপদল সমগ্র কর্মসূচিকে সমর্থন করবে, যদি না হয় তাহলে সমর্থন করবে তার অংশ বিশেষ। আর এই ঘোষণার কথা ধরলে আন্তর্জাতিকতাবাদীরা তার প্রধান কথাগুলোর সঙ্গে পুরোপুরি একমত।
এরপর ক্রমবর্ধমান উল্লাসের মধ্যে উঠলেন একের পর এক প্রতিনিধি। ইউক্রেনীয় সোশ্যাল ডেমোক্রেসি সমর্থন, লিথুয়ানীয় সোশ্যাল ডেমোক্রেসি সমর্থন, জনসমাজতন্ত্রী সমর্থন, পোলীয় সোশ্যাল ডেমোক্রেসি সমর্থন, পোলীয় সমাজতন্ত্রী সমর্থন, তবে একটি সমাজতান্ত্রিক কোয়ালিশনই তাঁরা পছন্দ করবেন, লাতভীয় সোশ্যাল ডেমোক্রেসি সমর্থন। লোকগুলোর মধ্যে কি যেন জ্বলে উঠেছে। একজন বললেন, আসন্ন বিপ্লবের অগ্রবাহিনী আমরা। আরেকজন, ভ্রাতৃত্বের নতুন এক যুগ, যখন সমস্ত জাতি মিলে গড়ে তুলবে এক বিরাট পরিবার। কোনো একজন প্রতিনিধি বক্তৃতা দিতে চাইলেন, বললেন, এখানে একটা স্ববিরোধিতা রয়েছে। প্রথমে আপনারা বিনা রাজ্যগ্রাসে ও বিনা ক্ষতিপূরণে শান্তির প্রস্তাব দিচ্ছেন, পরে বলছেন সব শান্তি প্রস্তাবই আপনারা বিবেচনা করবেন। বিবেচনা করার অর্থ গ্রহণ করা। উঠে দাঁড়ালেন লেনিন। ন্যায্য শান্তি আমরা চাই, কিন্তু বিপ্লবী যুদ্ধে আমরা ভীত নই। সম্ভবত সাম্রাজ্যবাদী সরকাররা আমাদের আবেদনে সাড়া দেবে না, কিন্তু চরমপত্র আমরা জারি করব না। তাতে না বলা তাদের পক্ষে সহজ হবে। জার্মান প্রলেতারিয়েট যদি বোঝে যে আমরা শান্তির সমস্ত প্রস্তাবই বিবেচনা করতে প্রস্তুত, তাহলে পাত্র উপচে তোলার পক্ষে সেটাই বোধ হয় হবে শেষ বাড়িবিন্দু, এবং জার্মানিতে বিপ্লব বেঁধে উঠবে। শান্তির সমস্ত শর্ত পরীক্ষা করে দেখতে আমরা সম্মত, কিন্তু তার মানে এই নয় যে সব শর্তই আমরা গ্রহণ করছি। আমাদের কিছু কিছু শর্তের জন্য আমরা শেষ অবধি লড়াই চালাবো, কিন্তু সম্ভবত এমন কিছু শর্ত আছে যার জন্য লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব বলে গণ্য করব। সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধ শেষ করতে চাই। ঠিক 10:35 কামেনেভ ঘোষণার পক্ষপাতীদের কার্ড তুলতে বললেন। বিরুদ্ধে হাত তোলার সাহস করেছিলেন একজন, কিন্তু চারপাশে প্রচণ্ড হইচই হতেই চট করে সে হাত নামিয়ে নেয়। সর্বসম্মত। হঠাৎ যেন এক যৌথ স্বতঃ চেতনায় দেখা গেল সবাই আমরা উঠে দাঁড়িয়েছি, একসঙ্গে গলা মেলাচ্ছি আন্তর্জাতিক সঙ্গীতের মসৃণ দোলায়িত ঐক্যতানে। বাচ্চার মতো ফোঁপাতে লাগলো পাকা চুলো এক বুড়ো সৈনিক। আলেকজান্দ্রা কলন্তাই তরিতে তাঁর চোখ মুছলেন। বিপুল সেই ধ্বনি তরঙ্গ হল জুড়ে হিল্লোল তুলে দরজা জানলা ভেদ করে ভেসে গেল প্রশান্ত আকাশে। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ। আমার কাছেই উজ্জ্বল মুখে বলে উঠল এক তরুণ মজুর। আরে গান শেষ হবার পর একটা সচকিত স্তব্ধতায় যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন হলের পেছন থেকে কে যেন হাঁক দিল, কমরেড, মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করি আসুন। শুরু হলো অন্ত্যেষ্টি মার্চ। সেই ধীর বিষণ্ণ তবু জয় জয়ন্তী এক স্তোত্র, একেবারে রুশি অথচ কি মর্মস্পর্শী। আন্তর্জাতিকের সুরটা যতই হোক বিদেশি, কিন্তু অন্ত্যেষ্টি মার্চটা যে এই অন্ধকারাচ্ছন্ন নরপিণ্ডের একেবারে প্রাণের কথা, যাদের প্রতিনিধিরা আজই সভাকক্ষে বসে তাদের আবছা দিব্যদৃষ্টি দিয়ে গড়ে তুলছে এক নতুন রাশিয়া, এবং হয়তো আরও কিছু। এর জন্যই মার্চ ময়দানের তুহিন ভ্রাতৃ সমাধিতে শয়ন নিয়েছে মার্চের শহীদেরা। এরই জন্য হাজারে হাজারে কারাগারে নির্বাসনে সাইবেরিয়ার খনিতলে প্রাণ দিয়েছে। আর এটা এলো যেভাবে তারা আশা করেছিল সেভাবে নয়, যেভাবে আকাঙ্ক্ষা করেছিল বুদ্ধিজীবীরা। তবু এসেছে তা, সূত্র ছুঁড়ে ফেলে ভাববিলাস পায়ে দোলে, রুক্ষ ও রুদ্র বাস্তব।